আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। এসএসসি 2027। এখন আপনাদেরকে আমার অনেক একদম পরিপূর্ণ ফোকাস থাকবে এখন আপনাদের উপর। এটা আমি ফোকাস করব আপনাদের উপর। আপনাদের কখন কি লাগবে, কিভাবে আসলে আপনারা প্রস্তুতি নিতে পারেন সেই বিষয়ে কিন্তু আমি অলরেডি সাধারণ গণিত যে আপনাদের বইটা, এই যে এই বিষয়ের উপর কিন্তু আমি একটা ভিডিও কিন্তু আপনাদের দিচ্ছি, এবং ওইখানে আমি আপনাদেরকে খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি যে আসলে আপনাদের এই বিষয়টা মোট 17টা অধ্যায়, কোন অধ্যায়গুলো কিভাবে পড়লে আপনার আগে ভালো হবে, কোন অধ্যায়গুলো আগে পড়া উচিত, বা আমি কিভাবে অতি সহজে আসলে কিছু ম্যাথ কিন্তু এখানে সমাধান করে দিছি। তো আজকে বিশেষ করে যারা উচ্চতর গণিত এর স্টুডেন্ট আছেন আপনাদের জন্য আজকে আজকে আমি উচ্চতর গণিত নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো উচ্চতর গণিত মানে যারা সায়েন্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট এবং উচ্চতর গণিত নিছেন তারা এই ভিডিওটা দেখতে পারেন। আপনারা উচ্চতর গণিতে আপনাদের 14টা অধ্যায় আছে। এই 14টা অধ্যায় কোনটা গুরুত্বপূর্ণ, কোনটা কিভাবে পড়া উচিত, আপনারা তো এটা জানেন যে আমি উচ্চতর গণিত পড়াই। তো আমার উচ্চতর গণিত সম্পর্কে 5 বছরের অভিজ্ঞতা আছে। আমি 5 বছর যাবত উচ্চতর গণিত পড়াই। আমার এটার পর খুব সুন্দর একটা আইডিয়া আছে। আমি যেভাবে বলবো ওইভাবে আপনারা সাথে বাস আপনারা রিভিশন দিবেন, অবশ্যই অবশ্যই আপনারা এ প্লাস তুলতে পারবেন। এবং এই বিষয়ে আসলে এ প্লাস তোলা আসলে আমরা যতটুকু মনে করি যে আসলে মনে হয় খুব কঠিন, আমরা মনে করতে পারি যে উচ্চতর গণিত খুব কঠিন, কিন্তু না, আসলে উচ্চতর গণিত আসলে অনেক সহজ। এটাই খুব ইজিলি, সাধারণ গণিতে এ প্লাস পাওয়া যতটুকু কঠিন, মানে তার থেকে আরো তুলনামূলকভাবে একটু সহজ হবে। সাধারণ গণিতের থেকে উচ্চতর গণিত আরো সহজ হবে আমাদের জন্য এ প্লাস পাওয়াটা। তো যাই হোক, এটা আমাদের আসলে কি 3টা অংশ থাকে আমাদের, 3টা অংশ, তাই না? 3টা অংশের মধ্যে আমাদের থাকে হচ্ছে বীজগণিত, জ্যামিতি এবং হচ্ছে ত্রিকোণমিতি। এক স্টুডেন্ট কমেন্ট করছেন যে ভাইয়া আমাদের নবম অধ্যায় যেটা সূচক ও লগারিদমীয় ফাংশন, এই টপিকটা আমার একটু সমস্যা হয়, তো আমাকে এই ক্লাসগুলো দিলে ভালো হয়। তার জন্য আমি বলি আমি বেশ 1 থেকে 2 মাস আগে, 2 মাস আগেও আমি এই অধ্যায়ের উপর সম্পূর্ণ অধ্যায়টা আমি নিচ্ছি। যদিও আপনারা আবার বলতেছেন আমি আবারও নেব, অসুবিধা নাই। তো ক্লাসগুলো আসলে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা সম্পূর্ণ করবেন। আমি ক্লাসগুলো রেকর্ড করি, আপনাদের জন্য আপলোড করতেছি, আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করতেছি, আপনারা ক্লাসগুলো সম্পূর্ণ করবেন। আমি সূচক অধ্যায়ের পর এবং লগারিদম অধ্যায়ের পর আমি সম্পূর্ণ অধ্যায়টা খুব সুন্দরভাবে আবারও নেওয়ার চেষ্টা করব। এটা আপনাদের রিভিশনের জন্য, রিভিশন স্বরূপ আমি এটা নিব। তো সেখানে আপনারা অবশ্যই ক্লাসগুলো সম্পূর্ণ করবেন। তো আমাদের প্রথম অধ্যায়টা হচ্ছে সেট এবং ফাংশন, এটা আমাদের বীজগণিতের অন্তর্ভুক্ত। এরপরে হচ্ছে 2 নাম্বার বীজগাণিতিক রাশি, 2 নাম্বারের অন্তর্ভুক্ত বীজগণিত। এরপর 3 নাম্বার অধ্যায় হচ্ছে জ্যামিতি, 4 নাম্বার অধ্যায় জ্যামিতিক অঙ্কন, 5 নাম্বার অধ্যায় হচ্ছে বীজগাণিতিক সমীকরণ সমাধান, 6 নাম্বার অধ্যায় অসমতা, 7 নাম্বার অধ্যায় ধারা, 8 নাম্বার অধ্যায় ত্রিকোণমিতি, 9 নাম্বার অধ্যায় সূচক লগারিদম, 10 নাম্বার অধ্যায় দ্বিপদী বিস্তৃতি, 11 নাম্বার অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি, 12 নাম্বার অধ্যায় ভেক্টর, 13 নাম্বার অধ্যায় গণ জ্যামিতি, 14 নাম্বার অধ্যায় সম্ভাবনা। এই যে আমার কিন্তু একদম অধ্যায়গুলো মুখস্থ, আমি একবারও বইয়ের দিকে তাকাই নাই। আমি বলে দিতে পারলাম যে হচ্ছে এই 3টা অংশই থাকে এবং কোন অধ্যায়টা কোন টপিকের অন্তর্ভুক্ত। আমাদের সময় যখন আমি যে ব্যাচে পরীক্ষা দিছিলাম, আমাদের ব্যাচে 5টা সৃজনশীল দিতে হইতো, 5টা। কিন্তু আপনাদের কিন্তু 5টা না, আপনাদের হচ্ছে কি ধরনের, আপনাদের এমসিকিউ 25টা, 25টার মধ্যে 25 নম্বর, 25টার মধ্যে 25 নম্বর, সৃজনশীল দিতে হবে 4টা, 4টার মধ্যে 40 নম্বর, এরপর 40, আর এটা আর হচ্ছে আমাদের 7টা ছোট প্রশ্ন থাকবে, 5টা দিতে হবে, 5টার মধ্যে হচ্ছে আমাদের 10 নম্বর। এ হইতেছে আমার 75 নম্বর, বাকি 25 হইতেছে আমার প্র্যাকটিক্যাল, জামিলা হইতেছে আমার 100 নম্বর। এই 100 নম্বর আমার পরীক্ষাটা হয়। তো আমার যে 25টা এমসিকিউ আসবে, 4টা সৃজনশীল দিতে হবে, 10টা আমার কি আসবে, মানে 10 নম্বর আমার ছোট প্রশ্ন অ্যান্সার করতে হবে। এখন আসেন,
আমার খুব সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার যে 14 নাম্বার যে অধ্যায়টা, আমি সহজগুলো বলতেছি। এই 14 নাম্বার অধ্যায়টা আমার খুবই কমন, প্রত্যেক বছর একটা প্রশ্ন আসবেই, এবং আপনি চাইলে ওই প্রশ্নটা অবশ্যই উত্তর করতে পারবেন। বুঝতে পারছেন কথাটা? মানে এই ত্রিকোণমিতি অংশ থেকে আমি যদি বলি অষ্টম অধ্যায় আপনাদের কাছে একটু কঠিন লাগতে পারে, বিশেষ করে 8.3 যে কনসেপ্ট গুলা, যদি ওইগুলা আমি অনেকবার আসলে বুঝাইতেছি, এরপরেও আপনারা আসলে অনেকজনে ক্লাসগুলো পাইতেছেন, আবার অনেকে আসলে পাইতেছেন না, তো ক্লাসগুলো আসলে করতে পারতেছেন না ঠিক মতো। তো এই টপিকটা বিশেষ করে 8.3 জন্য আপনারা অষ্টম অধ্যায়টা অনেক ভয় পেতে পারেন। 8.2-এও কিছু কনসেপ্ট আছে খুবই জটিল আপনাদের কাছে, তো এগুলো আসলে আমরা একটু বাদ রাখা আমরা যদি 14 নাম্বার অধ্যায়টা ভালোভাবে পড়ি, তাহলে ত্রিকোণমিতি আমাদের খুব ভালোভাবে আমরা সম্ভাবনার অধ্যায়গুলো কিন্তু অ্যান্সার করতে পারবো। আমাদের সাধারণ গণিতে পরিসংখ্যান যে অধ্যায়টা, এটা যেমন সহজ, উচ্চতর গণিতের সম্ভাবনা অধ্যায়টা আমাদের ওই রকমই সহজ। সো এটা আমরা অবশ্যই করব। এরপর জ্যামিতি থেকে আমি যদি বলি, জ্যামিতি থেকে আমি 11 নাম্বার অধ্যায়টা কিন্তু পড়তে পারি। জ্যামিতি থেকে যদি আমি 11 নাম্বার অধ্যায়টা যদি পড়ি, তাহলেও আমি আশা রাখতে পারি যে এই অধ্যায়টা থেকে প্রত্যেক বছর একটা করে প্রশ্ন আসবে। প্রত্যেক বছর একটা করে প্রশ্ন আমার অবশ্যই আসবে, এবং এগুলো আমার পড়তে হবে। হ্যাঁ, এগুলো আমি পড়বো। তাহলে কি বললাম, জ্যামিতি যে অংশটা আছে এখান থেকে আমার সব থেকে গুরুত্বপূর্ণ হইতেছে 11 নম্বর অধ্যায়টা। আমি যদি 3 নম্বর অধ্যায়ে যাই, বড় বড় উপপাদ্য আছে অনেক জটিল ভাবে, ওগুলা মানে ওগুলা একদম প্রমাণ করতে হয়, যেগুলো প্রমাণ করতে আমাদের হিমশিম খাইতে হয়, এগুলা অনেক জটিল। অভিক্ষেপ, পিথাগোরাসের উপপাদ্য, ওগুলার বিপরীত উপপাদ্য, এই জিনিসগুলো আমরা প্রমাণ করতে গেলে, মানে যে মধ্যমার যে বিষয়গুলো আছে এগুলো করতে গেলে আমাদের অনেকের আসলে সমস্যার মধ্যে পড়তে হয়, এগুলো আমরা পারি না। তো যাই হোক, 4 নম্বর অধ্যায় আমাদের সম্পাদ্য, একটু চিত্র যদি একটু এদিক সেদিক হয় তাহলে আমরা নাম্বার কম পাবো। তার মানে আমার 3 নম্বর অধ্যায়েও সমস্যা, 4 নম্বর অধ্যায়েও সমস্যা। 12 নম্বর অধ্যায় ভেক্টর, যেটা আমাদের সম্ভাবনা খুব কম, প্রশ্ন একদমই খুব কম আসে এই অধ্যায়টা থেকে। 13 নম্বর অধ্যায় ঘন জ্যামিতি, এটা আমাদের পরিমিতি রিলেটেড। পরিমিতি রিলেটেড মানে কি, পরিমিতি একটু কঠিন, তার মানে 13 নম্বর অধ্যায় আমাদের একটু কঠিন হবে। ওই প্রিজম, তারপরে হচ্ছে এরকম বিভিন্ন জিনিস আছে, আমাদের গোলক আছে, এই জিনিসগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হয়। তো এগুলো একটু জটিল। তার মানে আমরা জ্যামিতির ক্ষেত্রে কি করব, সর্বপ্রথম আমরা জ্যামিতির 11 নম্বর অধ্যায়টা পড়ব, আর ত্রিকোণমিতি থেকে আমরা 14 নম্বর অধ্যায়টা পড়ব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। এরপরে হচ্ছে আমরা বীজগণিত থেকে আমরা সেট ফাংশন অধ্যায়টা পড়তে পারি, এটা আমাদের ভালোই গুরুত্বপূর্ণ আছে, এবং এটা আমরা একটু সহজভাবে দেখি। এরপরে 7 নম্বর অধ্যায়ও সহজ আছে, 10 নম্বর অধ্যায়ও সহজ আছে, 9 নম্বর অধ্যায়ও খুব একটা জটিল না। আর 9 নম্বর অধ্যায় আমি আজকে তো শুরু করব, আজকে আমি হালকা পাতলা কিছু ধারণা দিব। 9 নম্বর অধ্যায় যেহেতু একজন স্টুডেন্ট আমাকে বলছেন যে ভাইয়া এই অধ্যায়টা একটু আমার জটিল মনে হচ্ছে, একটু ক্লাসগুলো দেন, তাহলে কিন্তু আমি অবশ্যই দিব। তো 9 নম্বর অধ্যায়টাও আমাদের খুবই গুরুত্বপূর্ণ আছে, 10 নম্বর অধ্যায় গুরুত্বপূর্ণ আছে, 7 নম্বর অধ্যায়, 1 নম্বর অধ্যায় আরো আছে। আমার 2 নম্বর অধ্যায়ও কিন্তু খুব একটা জটিল না। 2 নম্বর অধ্যায়ও কি আমার খুব একটা জটিল? আমার বীজগণিত অংশ থেকে কিন্তু কোনো অধ্যায় আসলে খুব একটা জটিল না। বীজগণিত মানে হচ্ছে সহজ, এগুলা খুব সহজেই আমরা আসলে সমাধান করতে পারবো। আমাদের 4টা প্রশ্ন দেওয়া থাকবে, আপনারা একটু খেয়াল করেন। আমার বীজগণিত থেকে কিন্তু আমরা চাইলে 2টা দিতে পারি, যেহেতু 2টা দিতে পারি, আমরা এই 5টা অধ্যায় পড়লে আমরা অবশ্যই 2টা প্রশ্ন দিতে পারবো। এবং হচ্ছে আমরা জ্যামিতি থেকে আমরা এই অধ্যায়ের একটা প্রশ্ন অবশ্যই পাবোই, এবং ত্রিকোণমিতি থেকে আমরা এটা পাবোই। এখান থেকে একটা, এখান থেকে একটা, আর এখান থেকে 2টা, 4টা প্রশ্ন আমরা দিতে পারি। এবং আমরা দেখবো যে আমাদের যে এমসিকিউ আমরা মোটামুটি এমসিকিউ এর জন্য এক্সট্রা করে আমরা 8 নম্বর অধ্যায়টা আমরা পড়তে পারি। এমসিকিউ এর জন্য 8 নম্বর অধ্যায়টা আমরা এক্সট্রা করে পড়তে পারি, এগুলো আমরা একটু দেখে নিব। 3, 4 যে অধ্যায়গুলো আছে, 13 নম্বর অধ্যায়টা আমরা একটু দেখে নিব নি, তাহলে দেখা যাবে কি, মানে এগুলো আমরা এমসিকিউ এর জন্য যদি একটু ধারণা নেই, বা আমার যে ওয়ান শট ক্লাসগুলো যখন আমি নিব, আমি 26 ব্যাচকে উদ্দেশ্য করে, দেখেন আমি 26 ব্যাচকে উদ্দেশ্য করে
যে উচ্চতর গণিতে যে ক্লাসগুলো মানে উচ্চতর গণিত না সাধারণ গণিত পরীক্ষা ওদের হয়েছে, সাধারণ গণিতে আমি যে কয়টা টপিক আমি ওদেরকে ক্লাসে দিছিলাম ওই টপিক গুলা থেকে কিন্তু ওদের প্রশ্নগুলা হয়েছে। গতকাল ওদের সাধারণ গণিত ক্লাসটা হয়ে গেছে, পরীক্ষাটা ওরা অবশ্যই আপনারা দেখবেন, আমার ওই ক্লাসগুলো দেখবেন অবশ্যই আপনারা দেখা, আর ওদের প্রশ্নটার সাথে একটু মিলিয়ে দেখবেন, দেখবেন যে অবশ্যই অবশ্যই আমার ক্লাসটা থেকে কত পরিমাণ আসলে কমন আসছে, অনেক কমন আসছে আসলে। তো আপনারাও আসলে কমন পাবেন, এটা নিয়ে কোনো টেনশন করার কোনো কিছু নাই। তো এই জ্যামিতি বলেন, ত্রিকোণমিতি বলেন, বীজগণিত বলেন, যতগুলো অধ্যায় আছে ওদের তো সবগুলো অধ্যায় ছিল না, আপনাদের সবগুলো অধ্যায় করতে হবে। তো সবগুলো অধ্যায়ের উপর আমি এমসিকিউ ক্লাস কিন্তু বিশেষ করে নেই, কিন্তু সৃজনশীল ক্লাস আমার কিছু কিছু অধ্যায় নেওয়া হয়, কিছু কিছু অধ্যায় নেওয়া হয় না। তো যাই হোক এগুলো আমি নিব। তো আপনাদের কাজ হচ্ছে ফার্স্ট কাজ বীজগণিত থেকে আমি যেগুলো মার্ক করছি, জ্যামিতি থেকে, ত্রিকোণমিতি থেকে, এগুলো খুব ভালোভাবে প্রিপারেশন নেবেন এবং কোন অধ্যায়গুলো আপনাদের সমস্যা সেই অধ্যায়গুলো আমাকে বলবেন, আমি আপনাদেরকে ক্লাস নিয়ে দিব। এতে আপনাদের আসলে ক্লাস পাওয়াটা অনেক সহজ হতে পারে। তো এখন আমি হচ্ছে 9 নাম্বার অধ্যায়টা আমি কিছু বেসিক আলোচনা দেখি কি আলোচনা করা যায়, এই অধ্যায়ে কি আছে তোমার আজকে আলোচনা করার মতো কি আছে। আচ্ছা, আমার সাধারণ গণিত ক্লাসটা নেই, ওই দিন কিন্তু আমরা কিছু বেসিক আলোচনা করছিলাম। তো আজকে 9.2 আমার কিছু এমসিকিউ আছে। 1 নম্বরে বলছে এক্স এর পাওয়ার 1/a, এক্স এর পাওয়ার 1/a, এটা ফার্স্ট ব্র্যাকেট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিচে হইতাছে এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিচে হচ্ছে এ মাইনাস বি, আবার এই সম্পূর্ণটার পাওয়ার হচ্ছে এ ডিভাইডেড বাই এ প্লাস বি, এ ডিভাইডেড বাই এ প্লাস বি। তো এটার মান আসলে কত হবে? এই এমসিকিউ গুলা কিন্তু আমাদের একটু জটিল মনে হইতে পারে, কিন্তু আমি যতক্ষণ আছি এতক্ষণ আসলে আপনাদের গণিত নিয়ে কোনো টেনশন করতে হবে না। দেখেন এটা আমরা কিভাবে সমাধান করতে পারি। এই তিনটাই কিন্তু আমাদের এক্স এর পাওয়ার, এক্স এর পাওয়ার এই তিনটাই একই জিনিসের যদি অনেকগুলো পাওয়ার থাকে সবগুলো পাওয়ার আমরা যোগ করতে পারি না গুণ করতে পারি। তো 1/a এর সাথে গুণন করব a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা কিন্তু আমরা a প্লাস b ইনটু a মাইনাস b লিখতে পারি। আর a মাইনাস b আমরা ব্র্যাকেট দিয়ে লিখব, হ্যাঁ লিখতে পারি গুণন a ডিভাইডেড বাই a প্লাস b। তাহলে আমরা তিনটা পাওয়ার কিন্তু এখানে আছে, সবগুলাই আমার এক্স এর পাওয়ার, এক্স এর একটা জিনিসের পাওয়ার আমার অনেকগুলা, সেক্ষেত্রে আমরা পাওয়ার গুলা গুণ করতে পারি। আমরা জানি পাওয়ার পাওয়ার গুণন হয়। এখন দেখেন এটা এটা ব্যানিশ, এটা এটা ব্যানিশ, এটা এটা ব্যানিশ কাটা, তো এর নিচে আমার কোনো পাওয়ার থাকে না, তাহলে পাওয়ার কত 1, তাহলে পাওয়ার 1 এক্স এর 1, এক্স এর পাওয়ার 1, পাওয়ার 1 দেওয়ার দরকার নাই, শুধু এক্স। তার মানে আমার এটার উত্তর হচ্ছে এক্স। 2 নম্বরে আসেন, এ বি এবং পি এই তিনটা জিনিসের যে মান হবে এই মানগুলা অলওয়েজ শূন্যের থেকে বড় হবে, অর্থাৎ এর মান যাই হোক আমরা শূন্যের থেকে বড় ধরতে পারবো, শূন্যের সমান বা শূন্যের থেকে ছোট এরকম ধরতে পারবো না। তো শূন্যের থেকে বড় তো আমার 1 হয়, তো এখানে আরো একটা শর্ত দিতে হচ্ছে এর মান 1 হতে পারবো না, বির মানও কখনো 1 হতে পারবো না। হ্যাঁ বুঝতে পারলাম। এবার বলছে লগ এপি, লগ এপি এটা সমান হচ্ছে লগ বিপি ইন্টু লগ এবি, লগ বিপি ইন্টু লগ এবি। আচ্ছা এইটা এবং এইটা সমান, আমরা ভিত্তি পরিবর্তনের একটা সূত্র এরকম জানি,
তো যারা এই অধ্যায়টা খুব ভালোভাবে পড়ছেন তারা অবশ্যই বুঝবেন আমার কথাগুলা। আমাদের একটা দুইটা লগ যদি গণনা করে থাকে, ভিত্তি দুইটার ভিন্ন হইতে পারে, এটা সমস্যা নাই। দুইটার ভিত্তি দুই রকম, সমস্যা নাই। কিন্তু কথা হইতেছে দুইটা লগ গণনা করা আছে, তাহলে প্রথমটার নিচেরটা এবং পরেরটার উপরেরটা, অথবা প্রথমটার উপরেরটা দ্বিতীয়টার নিচেরটা, এগুলো যদি সমান হয় তাহলে কাটা যায়। তো এখানে কোনো কিছু নাই, এখানে একটা জিনিস দিতে হবো, এখানে ভিত্তি কি দিব, এখানে ভিত্তি যেটা আছে সেটা দিব। তাহলে এখানকার ভিত্তি এখানে দিলাম আর এটার পাওয়ার এখানে দিলাম, তার মানে এটা আর এটা সমান, এটা আমাদের কথাটা সঠিক। লগ এ রুট এ ইন্টু লগ বি রুট বি ইন্টু লগ সি রুট সি, এটার মান হচ্ছে 2। আচ্ছা দেখি, লগ এ রুট এ ইন্টু লগ বি রুট বি ইন্টু লগ সি রুট সি। আচ্ছা এখানে এ, এখানে এ, এখানে এ দিলাম। আমাদের যে রুট আবার আছে, রুট মানে আমরা পাওয়ার হাফ লিখতে পারি। এখানেও সেম কাজ, বি, বির পাওয়ার হচ্ছে হাফ ইন্টু লগ সি, সির পাওয়ার হাফ। এই হাফ আমি আগে আগে আনতে পারি, হাফ আর এটুকুর মান 1, তিনটা হাফ আমার গুণন হবে, হাফ ইন্টু হাফ ইন্টু হাফ, তার মানে আমাদের আসছে 1/8। তার মানে আমার এইটুকুর মান আসলে আসে 1/8, কিন্তু এই এত এর মান দেওয়া আছে 2, এটার মান কত দেওয়া আছে? 2 দেওয়া আছে। যেহেতু 2 দেওয়া আছে তার মানে 2 নম্বর কথাটা সঠিক না, 2 নাম্বার কথাটা সঠিক না। আচ্ছা, আবার 3 নম্বর কথাটা কিন্তু আমাদের সরাসরি একটা ফর্মুলা, এই ফর্মুলাটা আমরা অবশ্যই মনে রাখবো। তো আমাদের 1 এবং 3 নম্বর হচ্ছে সঠিক, অর্থাৎ ছোট গ। এরপর আমরা 3 নম্বর এমসিকিউতে যাই। এখানে বলছে এক্স, ওয়াই এবং জেড, এর কোনোটাই আসলে শূন্যের সমান হইতে পারবো না। শূন্যের থেকে ছোট হইতে পারে, বড় হইতে পারে, সবকিছুই হইতে পারে, কিন্তু শূন্য হইতে পারবো না এগুলার মান, এটা বলা হয়েছে। এবং এর পাওয়ার এক্স, বির পাওয়ার ওয়াই এবং সির পাওয়ার জেড, এই তিনটা হচ্ছে সমান। এই তিনটা কি? অবশ্যই সমান। আচ্ছা, সমান বুঝলাম। এবার বলছে কোনটা সঠিক। আমরা যদি এই দুটো যদি সমান ধরি, এই যে পাওয়ার এক্স, পাওয়ার এক্স এক পাশ থেকে আরেক পাশে নিলাম, তাহলে আরেক পাশে যাইয়া এই এক্স হবে 1/x, আর ওয়াই গুণন আকারে আছে মানে হচ্ছে বির পাওয়ার y/x। সুতরাং এ সমান হচ্ছে বির পাওয়ার y/x। দেখি তো এটা আছে কিনা। এটা কিন্তু আমাদের সঠিক হয়, বির পাওয়ার y/x, কারণ x ওই পাশে যায় 1/x, 1/x এর সাথে y গুণন হইলে y/x, অর্থাৎ a সমান b টু দি পাওয়ার y/x। তারপর a সমান সির পাওয়ার, আচ্ছা a এবং c যদি সমান ধরি, অর্থাৎ এটা এবং এটা যদি সমান ধরি, তাহলে এখানে a সমান বলছে, তাহলে a সমান কত হবে? z এটা নিচে যাবে, অর্থাৎ সির পাওয়ার হবে z/x। দেখি তো a সমান সির পাওয়ার z/x, এরকম দেওয়া আছে। তার মানে আমার a সমান বির পাওয়ার y/z দেওয়া আছে, বির পাওয়ার y/z হবে, মানে এটা প্রশ্নে দেওয়া আছে, কিন্তু আসল শর্তে এর মান আমার কত হতে পারে? বির পাওয়ার y/x, এটা হতে পারে a সমান সির পাওয়ার z/x, এটা হতে পারে। তার মানে আমার এর মান সি ভিত্তি দিয়ে যেটা এবং বি ভিত্তি দিয়ে যেটা সেটা হতে পারে না। কিন্তু আমাদের এটা কিন্তু একটা অপশনে আছে, দেখেন এ সমান সির পাওয়ার z/x, এটা আমাদের আছে ছোট গ নম্বরে।
সুতরাং এটা হচ্ছে আমাদের সঠিক। সি এর ভিত্তিকে এ এবং সি এই দুটা জিনিসের মানকে আমরা বির মাধ্যমে প্রকাশ করব। তাহলে বির মাধ্যমে যদি আমরা প্রকাশ করি তাহলে দেখেন আমরা কিন্তু এ সমান বির পাওয়ার ওয়াই বাই এক্স লিখতে পারি এবং সি সমান বির পাওয়ার ওয়াই বাই জেড লিখতে পারি। তাহলে এ এবং সি যদি আমরা গুণ করি তাহলে বির পাওয়ার ওয়াই বাই এক্স প্লাস ওয়াই বাই জেড এরকম কিন্তু আমাদের হবে। অথবা আমরা যদি এটা প্লাস না দিই তাহলেও কিন্তু আমরা গুণ আকারে এখানে দিতে পারি। এটা যে কথা আর এটা কমন নিয়ে আমরা ওয়াই বাই এক্স প্লাস ওয়াই বাই জেড এরকম দিতে পারি। আর আমাদের এটা মনে হয় অপশনে আসছে বির পাওয়ার ওয়াই বাই এক্স ইন্টু ওয়াই বাই জেড। এটা আমাদের ক নম্বরে আছে। আচ্ছা এইটুকু কার মান? এইটুকু আমরা এসি পাইছি না, এসি মানে তো আমার এতটুকু। এখন তাদের দেওয়া আছে হচ্ছে এই এসি, এটুকু হচ্ছে আমার এসি, এসি মানে হচ্ছে বি স্কয়ার। এখন দুই পাশের ভিত্তি যেহেতু সেম, তাহলে পাওয়ার দুইটা সমান, এই পাশের পাওয়ার 2 এই পাশের পাওয়ার 2 এত। সুতরাং ওয়াই বাই এক্স এবং ওয়াই বাই জেড এই দুটার যোগফল আমাদের অবশ্যই 2 হবে। এরপর আমরা যে কাজটা করতে পারি, দুই পাশে আমার ওয়াই আছে, ওয়াই যদি আমি কমন নেই ওই পাশে ভাগ হবে, তাহলে 1 বাই এক্স প্লাস 1 বাই জেড এটা 2 বাই ওয়াই এরকম হবে। এটা আমাদের কত নম্বরে দেওয়া আছে? অবশ্যই ক নম্বরে দেওয়া আছে। তো এইভাবে কিন্তু আমরা এই মানগুলো থেকে 3, 4, 5 এগুলো আমরা অ্যান্সার করলাম এবং কিভাবে হইলো সেগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। মানে খুব মানে প্রশ্নগুলো যদি খুব কঠিন যদি হয়, এর থেকে কঠিন আর হইতে পারবে না, প্রশ্ন খুব বেশি কঠিন হবে না। তো আমি যে টপিক গুলো বলবো, যেভাবে পড়তে বলবো, আমি আগামী দিন থেকে হচ্ছে আপনাদের মূল ক্লাস শুরু করব এই লগারিদম এবং সূচকের উপর। আজকে হচ্ছে জাস্ট একটু ধারণা দেওয়া। আর যারা হচ্ছে আগে থেকে একটু পড়া ছিলেন, খুব ভালোভাবে পারতেন এই অধ্যায়গুলা, তারা অবশ্যই বুঝবেন যে কিভাবে এগুলো আমার উত্তর হচ্ছে। তো আগামী ক্লাস ইনশাল্লাহ আমি সূচক থেকে শুরু করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।